ফলে একটা জিনিস কিন্তু অন্তত আমার কাছে পরিষ্কার যে জানুয়ারি মাসে দাঁড়িয়ে কোহলির মধ্যে এই ইন্টেনশনটা কখনোই ছিল না যে আমি ইংল্যান্ড ট্যুরে যাবো না বা আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না। যদি সেইটা থাকতো, সেটা তিনি ভাবতেন, অবশ্যই তিনি সঞ্জয় বাঙ্গারকে ডেকে স্পেশালি কোচিং করাতেন না, মানে নেট সেশন করতেন না। দেখো, নিয়মের ক্ষেত্রে বোর্ড কেন এরকম ধরনের নিয়ম নিয়ে আসতে চাইলো সেটা বোর্ড জানে। এইটা কিন্তু অনেকে শুনলে অখুশি হবেন, গাভাস্কার বা তেন্ডুলকারকে ফেস করতে হয়নি। প্রায়শই একটা কথা শোনা যেত যে সচিন তেন্ডুলকারকে কিন্তু 100 কোটি মানুষের চাপ নিয়ে খেলতে হয়, সেটা বিরাট কোহলিকে বোধহয় 140 কোটি মানুষের চাপ নিয়ে খেলতে হয়েছে। এটাও কিন্তু ভুলে চলবে না। আপনি যে ঘটনা প্রবাহগুলো বলছেন, আমি তার সঙ্গে দুটো জিনিস অ্যাড করতে চাই। এক হচ্ছে যে কোহলি, মানে এখন শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে, কোহলি নাকি তার ছোটবেলার কোচকে অতি সম্প্রতি বলেছিলেন যে আমি ইংল্যান্ড ট্যুরে গিয়ে 3টে অন্তত সেঞ্চুরি করতে চাই, এবং সেটাই নাকি তার টার্গেট ছিল। অন্যদিকে আপনি মনে করে দেখুন, আপনি যে অস্ট্রেলিয়া সফরের কথা বললেন, তারপর সিডনিতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারত শেষ টেস্ট খেলে, এবং তারপর ফিরে আসার পরে উম প্রসঙ্গত বলে রাখি, গত 4.5-5 বছরের যে ব্যর্থতার ইতিহাস বললেন বিরাট কোহলির লাল বলের ক্রিকেটে, এই সময় তাকে কিন্তু বহু জায়গা থেকে বহু পরামর্শ আসে যে আপনি কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলুন, দ্যাট মেবি সচিন তেন্ডুলকার, মেবি সুনীল গাভাস্কার, মেবি সামওয়ান এলস। কিন্তু কখনো তাকে এই ধরনের কোনো স্টেপ নিতে দেখা যায়নি। ওয়্যারাস জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেখা যায় তিনি ব্যক্তিগত উদ্যোগে নেটে সঞ্জয় বাঙ্গারকে ডেকে পাঠান, এবং সঞ্জয় বাঙ্গারের সামনে প্র্যাকটিস করেন, এবং একটা কিছু আলোচনাও হয়। ফলে একটা জিনিস কিন্তু অন্তত আমার কাছে পরিষ্কার যে জানুয়ারি মাসে দাঁড়িয়ে কোহলির মধ্যে এই ইন্টেনশনটা কখনোই ছিল না যে আমি ইংল্যান্ড ট্যুরে যাবো না বা আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না। যদি সেইটা থাকতো, সেটা তিনি ভাবতেন, অবশ্যই তিনি সঞ্জয় বাঙ্গারকে ডেকে স্পেশালি কোচিং করাতেন না, মানে নেট সেশন করতেন না। একই সঙ্গে তিনি তার কোচকেও, ছোটবেলার কোচকেও বলতেন না যে আমি ইংল্যান্ড ট্যুরে 3টে সেঞ্চুরি করতে চাই। ফলে আপনার কি কোথাও মনে হচ্ছে যে যেইটা শোনা যাচ্ছে, যেটা মোহাম্মদ কাইফও বলেছেন, কোহলির মতো ফ্যামিলি ম্যান, যিনি ফ্যামিলিকে ভীষণভাবে প্রাধান্য দিয়ে এসেছেন, দেখেছি বরাবর, তাদের কাছে থেকে এই রকম ফতোয়া জারি করে যে ফ্যামিলিকে রাখা যাবে না 2.5 মাসের মতো একটা দীর্ঘ সফরে, এই ধরনের নিয়ম কি খানিকটা অযৌক্তিক, বা এই ধরনের নিয়মের কি শিথিলতা কিছুটা প্রয়োজন ছিল? দেখো, নিয়মের ক্ষেত্রে বোর্ড কেন এরকম ধরনের নিয়ম নিয়ে আসতে চাইলো সেটা বোর্ড জানে। একটা সফরে ব্যর্থতার কারণে, এবং সেই কারণটা সঙ্গে ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে আসে, এটা মানে যাকে বলে একটু বাড়াবাড়ি রকমের কষ্ট কল্পনা। এবং সেটাতে কোহলি রিয়াকশনটা এরকম যে হয়েছে, যদি হয়ে থাকে এরকম কারণে আর কি, সেটা হতে পারে। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছে কোথাও, যে নতুন যে টেস্ট সাইকেল শুরু হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ডাব্লিউটিসি যে পরবর্তী সাইকেলটাতে, সেখানে ভারতীয় দলকে বোধহয় আহ নতুন ভাবে একটু ঢেলে সাজানোর একটা কোনো পরিকল্পনা হয়তো বোর্ডের কর্মকর্তা, নির্বাচক, কোচিং স্টাফ, কোচিং টিমে হয়তো আছে। এবার সেখানে রোহিত শর্মা বা রবি অশ্বিন, এই রবি অশ্বিন তো আগে চলে গেছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা দুজন অটোমেটিক ফিট করেন কিনা, সেইখানে একটা প্রশ্ন চলে আসছে। হয়তো এই প্রশ্ন উঠেছিল যে এদেরকে আর কতদিন ধরে আমরা নিয়মিত খেলাবো, মানে অটোমেটিক সিলেকশন বলে যা বোঝায়। তো এই জায়গাটা আমি জানি না। ঠিক এই এই যে আপনি কথাটা বললেন যে অটোমেটিক সিলেকশন কারা কিনা, এই জায়গাতে তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে 1992 অ্যাডিলেড টেস্ট আপনার নিশ্চয়ই মনে আছে। শেষ কয়েকটা রান করতে পারলে ভারত জিতে যেত 4th ইনিংসে। সেইখান থেকে সিডনি টেস্ট 2025, দীর্ঘ 33 বছর কোনো ইনজুরি বা নাইট ওয়াচম্যানের মতো ঘটনা না ঘটলে এই সময়কালটায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে 4 নম্বরে ব্যাট করতে নামতেন সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি।
আপনার কি মনে হয় এর রিপ্লেসমেন্ট, এই লিগ্যাসির রিপ্লেসমেন্ট ইমিডিয়েট তৈরি হয়ে রয়েছে ভারতীয় টিমে? ভারতীয় টিমের বর্তমান টেস্ট ক্রিকেটে নিরিখে ব্যাটিং কি ততটাই শক্তিশালী যে এখানে 4 নম্বরে মানে অটোমেটিক চয়েস নন? যদি এটা ভেবে থাকেন টিম ম্যানেজমেন্ট, যদি এটা বোর্ড কর্তারা ভেবে থাকেন, তার জন্য আমি প্রশ্নটা করছি, হুইল কাম এট নাম্বার 4? হু উইল কাম এট নাম্বার 4 সেটা তো সিলেক্টররা ভেবে দেখবে। তো আছে আছে অপশন কিছু আছে। কেউ বলছেন তরুণ নায়ার ফিরে আসবেন, কেউ বলছেন KL রাহুল, কেউ বলছেন হয়তো ঋষভ পান্ত, কেউ বলছেন সাই সুদর্শনকে দিয়ে ওপেন করিয়ে গিলকে নামিয়ে আনা। জানি না মানে কি হবে সেটা তো সিলেক্টর এবং কোচিং স্টাফরা ঠিক আছে এবং সময় বলবে। তবে একটা কথা আমাকে বলতে হবে যে যদি মানে ভারতীয় ক্রিকেটের মানে টেস্ট ক্রিকেটটাকে ভারতীয় টিমে নতুন করে তৈরি করার জন্য যদি তুলনামূলকভাবে নতুন খেলোয়াড় এনে করার চেষ্টা করা হয়, সেটা হতে পারে হয়তো বোর্ড ভাবছে সেভাবে। এই জন্য বলছি অনেক পুরোনো আমলের কথা। 1969-70 সালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যখন খেলতে এসেছিল দেশে, বিজয় মার্চেন্ট তখন সিলেকশন কমিটিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তিনি কিন্তু অনেক নতুন প্লেয়ারকে দলে চান্স দিয়েছিলেন ট্রায়াল অ্যান্ড এরার করে। অনেকেই ফেল করেছিলেন, 2-4 জন টিকে গেছিলেন। এবার অস্ট্রেলিয়া সেটা একটা ব্যাপার আমার মনে পড়ছে এই প্রসঙ্গে। তো তাতে হ্যাঁ মানে তাতে এটা হবে, নতুন দল গড়তে গেলে কিছু ট্রায়াল অ্যান্ড এরার করতে হবে। তাতে কিছু পারফরমেন্স খারাপ হতে পারে, হারতে হতে পারে। সেটা যদি মেনে নিতে রাজি থাকে বোর্ড এবং নির্বাচক এবং ম্যানেজমেন্ট অফ দ্য টিম, তাহলে একটা চেষ্টা ঠিক আছে দেখা যেতে পারে। এবারে একটা প্রসঙ্গে বলি আর কি, 1984 সিডনি টেস্টে 1984 হবে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার 3 জন গ্রেট একসঙ্গে একটা ম্যাচের পর ছেড়ে দিয়েছিল। গ্রেগ চ্যাপেল ব্যাটসম্যান, রডনি মার্শ উইকেট কিপার, ডেনিস রিলি পেস বোলার। তো তারপরে অস্ট্রেলিয়ার কিন্তু স্ট্রাগলিং পিরিয়ড গেছিল এবং এর সঙ্গে রেবেল ক্রিকেট ট্যুরের জন্য তার ঠিক পরপরই কিম হিউজ এবং আরো কয়েকজন তৎকালীন অভিজ্ঞ খেলোয়াড় বেরিয়ে গেছিলেন। তো তারপরে অস্ট্রেলিয়া রিবিল্ড করতে শুরু করে। এখানে আমি আপনাকে একটুখানি থামাচ্ছি। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে সেই সময়টায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টে কে বা কারা ছিলেন? হ্যাঁ, সেখানে ববি সিমসনকে নিয়ে আসে অস্ট্রেলিয়া। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। সো একটা ববি সিমসনকে অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়েছিল কিন্তু এই কন্ডিশনটা থেকে উঠে আসার জন্য। এবং শুধু তাই কেন বললাম আশা করি আপনি বুঝতে পারছেন। তার সঙ্গে বছর 3 স্ট্রাগল করতে হচ্ছিল। 85, 86, 87 বিশ্বকাপ ক্রিকেট জেতার পর তারপরে টেস্ট ক্রিকেটে আস্তে আস্তে অস্ট্রেলিয়া ফেরে অ্যালান মরারের নেতৃত্বে। একধাপ নতুন প্লেয়ার এসে তারা নিজেদের জায়গা আস্তে আস্তে তৈরি করে নেয়, যারা পরবর্তীকালে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ভার দেয়। তো এটা একটা রিসার্চ করেছিল অস্ট্রেলিয়ান টিম। তো তার জন্য সময় লেগেছিল, প্ল্যানিং লেগেছিল, এবং সর্বোপরি আবারও বলছি ববি সিমসনের মতো একটা ক্যারেক্টার লেগেছিল। এবারে ভারতীয় ক্রিকেটে সেরকম ভাবে হবে। এবার সঙ্গে আর একটাও মানতে হবে যে 80 দশকের মাঝামাঝি আর আজকে 40 বছর আগে ক্রিকেটের পার্সপেক্টিভ কিন্তু পাল্টে গেছে। অবশ্যই অবশ্যই ফরম্যাটে খেলা হয়। একটা জিনিস আমরা অনেকে মানে বলছি, একটা জিনিস হয়তো ওভারলুক করে যাচ্ছি, যে এই কোহলির ক্ষেত্রে বা যারা খুব ব্র্যান্ডেড ক্রিকেটার, কোহলির মতো ক্রিকেটারের পক্ষে 3.5 খানা ফরম্যাটে বছর জুড়ে খেলে যাওয়া এবং খেলার ধরন চেঞ্জ করা, এটা কিন্তু সহজ কাজ নয়। আমি 7 দিন বললাম কেননা IPL-টা T20 হয়েও T20 থেকে একটু অন্যরকম আছে। এইখানে কিন্তু প্রত্যেকটাতে কোহলিকে নিয়মিত খেলতে হয়েছে এবং ব্র্যান্ড হিসেবে
পারফরমেন্স মেনটেন করার চেষ্টা করে যেতে হয়েছে, ফেলিওর হলে স্ক্রুটিনি হয়েছে, প্রত্যেকবার যখন ব্যাট করতে নামছেন তখন কথা উঠেছে আজকে উনি রান পাবেন কি। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু অনেকে শুনলে অখুশি হবেন, গাভাস্কার বা তেন্ডুলকারকে ফেস করতে হয়নি। আমি এইটা শুনতে শুনতে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমরা আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা 90 দশকে বা তারপরে সচিনকে খেলতে দেখেছি, প্রায়শই একটা কথা শোনা যেত যে সচিন তেন্ডুলকারকে কিন্তু 100 কোটি মানুষের চাপ নিয়ে খেলতে হয়, সেটা বিরাট কোহলিকে বোধহয় 140 কোটি মানুষের চাপ নিয়ে খেলতে হয়েছে। এটাও কিন্তু ভুলে চলবে না, মানে সচিনের থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, তবে শেষ 3 রকম ক্রিকেটে। রকম ফরম্যাটে। এবং এখানে আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে সব দিকগুলোই আপনি আলোচনা করলেন, কিন্তু দিনের শেষে আহ আমরা জানি নেভিল কার্টাস বলেছেন স্কোরবোর্ড একটা গাধা। স্কোরবোর্ড বলছে একজন টেস্ট ব্যাটারকে গ্রেট হতে হলে আজকে 2025 সালে অন্তত দাঁড়িয়ে যে প্রাথমিক প্যারামিটার গুলো লাগে, সেই 10,000 রান বিরাট কোহলির নেই, 50 বা তার উপর অ্যাভারেজ বিরাট কোহলির নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনি টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে গ্রেট দের তালিকায় কিভাবে রাখবেন বা গ্রেট বলবেন কিনা? সঙ্গে একটা জিনিস আমি যোগ করবো, টেস্ট ক্রিকেটে ব্যাটার হিসেবে ওই মাপকাঠিতে হুম, কোহলি খান্তি পেয়ে গেল, খুব হুম, ঠিক কথা। কিন্তু যদি ভারতীয় টেস্ট ক্রিকেটে অবদান বলতে হয়, তাহলে ভারতীয় টেস্ট ক্রিকেটে কিন্তু আহ, অধিনায়ক হিসেবে এক্স্যাক্টলি। কোহলিকে কিন্তু যারা বারবার বলে যাচ্ছি কোহলির ব্যাটিং, কোহলির ব্যাটিং, হুম, কোহলির অধিনায়কত্ব, সেই অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটের যে বড় ট্রান্সফরমেশন গুলো ঘটেছে, মানে আমি একটা জাস্ট তুলনা করব, যদি কেউ অখুশি হন তাহলেও করব। সৌরভ গাঙ্গুলির টেস্টে ব্যাটসম্যান হিসেবে হুম, তার থেকে অবদান বেশি অধিনায়ক হিসেবে আমি মনে করি ঠিক ঠিক ভারত ঠিক ক্রিকেট। ঠিক ঠিক। তো কোহলির ক্ষেত্রেও পুরোপুরি না হলেও ব্যাপারটা অনেকটা বোধহয় সেরকম। কোহলির ব্যাটিং দেখুন, রেকর্ড আমার কাছে বিষয়টা খুব সিম্পল, সেটা হচ্ছে ভারতীয় টেস্ট ক্রিকেটকে বা টেস্ট দলকে বিদেশে জিততে শেখানো অধিনায়কের নাম যদি সৌরভ গাঙ্গুলি হয়, ভারতীয় টেস্ট দলকে বিদেশে যেটাকে অভ্যাস করতে শেখানো অধিনায়কের নাম বিরাট কোহলি। আমি পুরোপুরি এগ্রি করি তোমার সঙ্গে। আর সঙ্গে এটাও বলি যে এই অভ্যেসটা হুম, হয়তো আগামী 2-1 বছরে, 2-3 বছরে ভারতীয় ক্রিকেটকে খানিকটা ছাড়তে হতে পারে। কেননা অবশ্যই। ভারতীয় টেস্ট একমত। ক্রিকেটে যদি রিবিল্ডিং এর সময় আসে, মনে হচ্ছে আসতে চলেছে, তাহলে রিবিল্ডিং এর সময় কিন্তু কিছু কিছু পরাজয়, অবশ্যই। কিছু পারফরমেন্সের ঘাটতি থাকবে, থাকতে বাধ্য। এবং এখানে সেটা এখানে আমাদের আরেকটা ভারতীয় জিনিস, ক্রিকেট মেনে যেখানে নিতে হবে। ভারতীয় এর আগের জেনারেশনটা যখন ছেড়ে চলে গেছিল, সেই ট্রানজিশন পিরিয়ড, সেই ফ্যাব 5 যখন ছেড়ে চলে যায় সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ, কুম্বলে একে একে, মানে অবশ্যই এই সিরিয়ালে নয়, তখন কিন্তু ভারতীয় দলে একটা বিরাট কোহলি ছিল, টেস্ট দলে একটা রবিচন্দ্রন অশ্বিন ছিল। আজকের ভারতীয় ক্রিকেটে বা আগামী ভারতীয় ক্রিকেটে টেস্ট দলে এই একটা বিরাট কোহলি বা একটা রবিচন্দ্রন অশ্বিনকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কিনা, এই এই ট্রানজিশন পিরিয়ডের মানে প্রভাবটা যাতে বোঝা না যায়, সেটা হয়তো সময় বলবে। দেখা যাক। অনেক ধন্যবাদ কলরব, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা বসতে পারবো।